আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। রাজধানীর কল্যাণপুর চখাল অবৈধ দখল থেকে অবমুক্ত ও খাল থেকে অবৈধ স্থাপনা সরাতে বুধবার সকালে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উচ্ছেদ অভিযানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর শ্যামলী ও কল্যাণপুরে পরিচালিত অভিযানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সহকর্মী মুসামিয়ার প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। শহরে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি কর্পোরেশনকে হস্তান্তর করার পর থেকেই বেশ জোরে সোরে খাল উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে সিটি কর্পোরেশন। এ উচ্ছেদ অভিযান থেকে বাদ যায়নি নিম্ন থেকে প্রভাবশালী পর্যন্ত কেউই। রাজধানীর কল্যাণপুরে চখাল, যেটি দখলে ছিল কয়েকজন প্রভাবশালী, বুধবার সেই খাল দখলমুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এমনই নিজেদের দখলে থাকা খালের জায়গা অবমুক্ত করে জনসাধারণের জন্য চলাচলের উন্মুক্ত করে দিলেন কয়েকজন প্রভাবশালী। এ সময় তারা ব্যক্ত করেন তাদের মনের কথা। যে জায়গাটা নিয়েছিলাম সেই জায়গার ভিতরে আমি দেখলাম যে এই সরকারি 12 ফিট জায়গা আছে। এক্ষেত্রে আমরা মাননীয় মেয়র মহোদয়কে, মেয়র আতিক সাহেবকে সহযোগিতা করার লক্ষ্যে আমার ভিতরে 12 ফিট জায়গা আছে, আমি নিজে আপনাদের সামনে হামার দিয়ে ভেঙে এই 12 ফিট জায়গা ক্লিয়ার করে যাচ্ছি। নিজের ওয়ার্ডকে দখল ও দূষণমুক্ত করতে পেরে অনুভূতি জানান ওয়ার্ড কাউন্সিলরও। বলেন তার পরিকল্পনার কথা। এই ওয়ার্ডে অনেক লোকজন ভালোভাবে চলাফেরা করতে পারবে, কারণ এতদিন তো চলাফেরা করতে পারতো না, অন্য দিক দিয়ে ঘুরে আপনার যেতে হতো। এখন তো সরাসরি এই রাস্তাটা শর্টকাট হয়ে গেল। নতুন করে খাল হিসাবেই করছে। এটা করলে মানুষের এখানে আমাদের ফুটপাথ থাকবে, ওই পাশেও ফুটপাথ থাকবে, ওই পাশেও কিছু অবৈধ স্থাপনা আছে, ওইটাও আমরা উঠাই দিব। এটা আস্তে আস্তে আমরা এই জায়গাটাতে মানুষের চলার জন্য জায়গা করব। নিজেরা সচেতন হয়ে সরকার বা খালের জায়গা সাধারণ মানুষের জন্য দখলমুক্ত করে দিলে সবাই এর সুফল পাবে। ঢাকা উত্তরে সকল খালের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। কিন্তু নিজে বললেন যে আমি আমার জায়গা দখল করেছিলাম, উনি নিজে আজকে নিজের জায়গা হ্যামার দিয়ে নিজে ভেঙে উনি 12 ফিট জায়গা ছেড়ে দিচ্ছেন। এই যে নিজের থেকে যখন উপলব্ধি হবে, অবশ্যই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার যে রাজধানী ঢাকা শহর অবশ্যই সুন্দর হবে যখন নিজের থেকে সবাই এগিয়ে আসবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজম খানকে। উন্নত দেশের মতো ঢাকাকে একটি সুন্দর আবাসিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য অবৈধ স্থাপনা অপসারণের দাবি ছিল সকল মহলের। এই অভিযান অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সুবিধা বজায় রাখতে আরও তৎপর হবে সিটি কর্পোরেশন, এমনটাই দাবি নগরবাসীর। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে র্যাবের বিশেষ অভিযানে 2023 বোতল ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 10। বুধবার র্যাব 10-এর কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেন এডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান। জানান, রাজধানীর যাত্রাবাড়ি থানা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে খড়ের ট্রাকে তুষের বস্তায় অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে টোল প্লাজায় তল্লাশি চালিয়ে মাদক আটক করা হয়। আটককৃত মাদকের বাজার মূল্য 36,41,400 টাকা। হারি ফ্লাইওভার ওভারের টোল প্লাজার কাছে একটি পিকআপকে আমরা ধৃত করি এবং সেখানে সেই পিকআপের ভিতরে ছিল মূলত আপনার তুষ, ধানের যে তুষ থাকে, তুষের বস্তার মাঝে ফেন্সিডিল, যে ফেন্সিডিলগুলো আপনারা দেখছেন 2023 বোতল ফেন্সিডিল। আমাদের মেজর শাহরিয়ারের দল তৎক্ষণাৎ সেই গাড়ি চালক এবং যে সহকারী ছিল তাকে হাতে নাতে গ্রেফতার করে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আগের তুলনায় মশা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করলেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নুর তাপস। বুধবার নগরী 42 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীবাজার এলাকায় খেলার মাঠ উদ্বোধন শেষে ডিএসসিসি মেয়র এমন দাবি করেন। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, খালগুলো দখলমুক্ত হচ্ছে, চলমান রয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। বৃহস্পতিবার দিবাগত রাতে সারা দেশে পালিত হবে পবিত্র শবে মেরাজ। দিনটি উপলক্ষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ মাহফিল এবং বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। শবে মিরাজের রজনীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভের রাত্রিটি পবিত্র শবে মিরাজ হিসেবে পালন করে আসছে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মাহ। এই রাত্রিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত বন্দেগীর পাশাপাশি রাতভর মসজিদে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। করোনা মহামারীর কারণে 2020 সালের শবে মিরাজ উপলক্ষে কোনো আয়োজন করেনি ইসলামিক ফাউন্ডেশন। সম্প্রতি ডাবর আমলার উদ্যোগে 3 সাহসী নারীকে প্রদান করা হলো বিজয়িনী সম্মাননা। কোভিড-19 মোকাবেলায় সমাজের কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা দেওয়া হয়। 3 সাহসী নারী হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামিয়া হাসান, সাংবাদিক মাহমুদা মৌমিতা ও চিকিৎসক জাকান্তা ফাইকা। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বিকে দাস,
হেড অব মার্কেটিং তালাত রহিম এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবু ওবায়দা ইমন সহ আরও অনেকেই। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার প্রতিবাদ ও অসামঞ্জস্যতা সংশোধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হল মানববন্ধন। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের আয়োজনে মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। কুমিল্লায় জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে উদ্বোধন করা হলো পরিবহনে যাত্রী নিরাপত্তায় চালকের পরিচিতি কার্ড সংযুক্তকরণ কার্যক্রম। বুধবার সকালে কুমিল্লার টাউন হল মাঠের মুক্তমঞ্চে এই কার্ড বিতরণের উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের প্রদান করা হলো শিক্ষা সামগ্রী। বুধবার দুপুরে চাটখিল উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে 239টি শিক্ষা প্রতিষ্ঠানের 6000 শিক্ষার্থীদের হাতে মুজিব বর্ষ লোগো সম্মিলিত শিক্ষা সামগ্রী তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষার প্রতিমন্ত্রী জাকির হোসেন। গাজীপুরে মহাসড়ক দখল করে অবাধে চলছে চোরাই বালুর ব্যবসা। সম্প্রতি এ নিয়ে আনন্দ টিভিতে একটি সংবাদ প্রচার হলে কিছুদিন বন্ধ থাকে ব্যবসা। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নগরপাড়া, সালনা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দখল করে আবারও শুরু হলো চোরাই বালুর ব্যবসা। তবে প্রভাবশালী একটি চক্র জড়িত থাকা এই ব্যাপারে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। সারা রাত্রে বালু ফাড়ায় ফজল পর্যন্ত আর কি, তো পরে আবার এই বালু সারাদিন কি করে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, বিভিন্ন ধরনের যানজট সৃষ্টি হচ্ছে। জামালপুরের সড়কের ওপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় বুধবারের শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন। এ সময় সড়কের ওপর অবৈধভাবে ইট, বালি ও পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রেখে সড়কের স্বাভাবিক যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একজনকে 20,000 টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ইট, বালু। বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত কক্সবাজারের পেকুয়া উপজেলা, যেখানে উৎপাদন হয় দেশের উল্লেখযোগ্য পরিমাণ লবণ। প্রতি বস্তা লবণ উৎপাদনে চাষিদের খরচ গুনতে হয় 500 থেকে 600 টাকা, অথচ বিক্রি করছেন 250 থেকে 300 টাকায়। আর লবণ বিক্রির ভরা মৌসুমেও অভাব অনটনে দিনাতিপাত করছেন কক্সবাজারে পেকুয়ার লবণ চাষিরা। আমিনুল ইসলাম রাশিদের তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। শীত মৌসুমে লবণ উৎপাদন কম হলেও বসন্তের দক্ষিণা হওয়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে কক্সবাজারের পেকুয়ায় লবণের চাষ। চোখ জুড়ে কৃষকদের রূপালী স্বপ্নের পাহাড়, কিন্তু লবণের ন্যায্য মূল্য না থাকায় সে স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে লবণ চাষে সম্পৃক্তদের। বিসিকের তথ্যমতে এ মৌসুমে 60,000 একরেরও বেশি জমিতে পুরোদমে লবণ উৎপাদন শুরু হয়, যা চলবে চলতি বছরের মে মাস পর্যন্ত। ফলন ভালো হওয়ার পরও হতাশায় জীবনযাপন করছেন চাষিরা। আবার লোকসানের ভয়ে অনেকে লবণ উৎপাদনই করে দিয়েছেন বন্ধ। অনাবাদি রয়েছে অনেক জমি। আর আইসগাল লবণ আর লবণের দাম না পাইস, আর আমার নিয়ে হলে বেশি দুঃখিত। খরচ হচ্ছে 300 টাকা, 250 টাকা, তো খাবছর দাম দিই, মাঠের খাজনা দিই, এখন আর কিছু না ভাই, আর জিরো। এখন আমরা চাষিরা আবার প্রধানমন্ত্রী বরাবর আবেদন করছি, আমাদের লবণ চাষিরা একটু বাঁচতে পারবেন। লবণ চাষে সম্পৃক্ত কৃষকদের এমন দুর্দশাকে রাষ্ট্রীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন এই জনপ্রতিনিধি। দ্রব্য লবণের মূল্য ঊর্ধ্বগতি না থাকায় এখন অনেক জমি অনাবাদি হয়ে পড়ে আছে। এটা রাষ্ট্রীয় বড় ধরনের একটা ক্ষতি বলে আমি মনে করি। বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামের মানুষ লবণ এবং চিংড়ি চাষের ওপর নির্ভরশীল। লবণের মূল্য কম হওয়ায় হতাশ সাধারণ চাষিরা। এ ব্যাপারে সরকারের দৃষ্টি কামনা করলেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান। বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামের মানুষ লবণ এবং চিংড়ি চাষের উপর নির্ভরশীল। আমার এই কৃষকের উপর হাজার হাজার মানুষ লবণ চাষের উপর নির্ভরশীল। এই নির্ভরশীল অসহায় মানুষের গুলি যেন হাসি মুখে দিন কাটতে পারে, ন্যায্য মূল্য পায়, সেই ব্যাপারে সরকারের দৃষ্টি কামনা করছি। দূর হবে রোদে পুড়ে লবণ চাষিদের এমন দুর্দিন। সরকারের সুদৃষ্টিতে ঘুরে দাঁড়াবে পেকুয়ার লবণ চাষিরা, পাবেন ন্যায্য মূল্য, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ সচেতন মহলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দেশে বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন সহ হত্যার প্রতিবাদে বুধবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হল মানববন্ধন কর্মসূচি। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিকের সাধারণ সম্পাদক আবু জাফর সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরিবেশ দূষণ ও ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে গাজীপুরে কালিয়াকৈরে 8টি ইটভাটা ভেঙে 44 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। জানান, কালিয়াকৈরের 8টি ও মির্জাপুরে 1টি সহ মোট 9টি ইটভাটা ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দিয়ে এসব ইটভাটার সকল মালিকদের বিভিন্ন অঙ্কের মোট 44 লাখ টাকা জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল সালাম সরকার। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।